তো ইলেকট্রোকেমিস্ট্রির নেক্সট ক্লাসে আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ। তো হোয়াট ইজ ইলেকট্রোলিসিস? প্রথমেই আমাদের জানতে হবে যে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়। ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ এই টার্মটা কিন্তু আমাদের খুব পরিচিত একটা টার্ম। আমরা অনেক ছোট থেকে ইলেকট্রোলিসিস কি সেটা পড়ছি, ক্লাস 8, 9, 10 থেকে পড়ে আসছি। হোয়াট ইজ ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়? আমরা যদি সেই গতানুগতিক সংজ্ঞাতে যাই যে তড়িৎ বিশ্লেষণ বলতে বোঝায় যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ চালনা করি, এই তড়িৎ চালনার ফলে সেই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণটা রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট কোনো যৌগ তৈরি করার যে পদ্ধতি, সেই প্রসেসটাকে আমরা ইলেকট্রোলিসিস বলি। সেটা আমাদের কাছে নোন। কিন্তু আমরা এই চ্যাপ্টারে ইলেকট্রোকেমিস্ট্রির ভিতরে ইলেকট্রোলিসিসকে একটু অন্য রকম ভাবে দেখব। তো এটা আমরা তো ইলেকট্রোলিসিসের এই জিনিসটা অলরেডি জানি। আমরা এখানে যেভাবে দেখতে চাইছি ইলেকট্রোলিসিসকে, অন্তত আমি তোমাদের যেভাবে বলতে চাইছি সেটা হচ্ছে কি না, ইলেকট্রোকেমিস্ট্রির ফার্স্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে যে কোনো কেমিক্যাল রিয়াকশন, যে কোনো রাসায়নিক বিক্রিয়া হতে পারে দু রকমের। অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন বেসিক্যালি দু প্রকার। একটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন, আর একটা হচ্ছে নন স্পন্টেনিয়াস রিয়াকশন। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া এবং অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়াগুলো নিজে নিজেই ঘটে যাওয়া সম্ভব সেগুলোকে আমরা বলেছিলাম স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, আর যে বিক্রিয়াগুলো নিজে থেকে ঘটা সম্ভব নয় সেগুলোকে আমরা বলেছিলাম অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া বা নন স্পন্টেনিয়াস রিয়াকশন। আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাসেই বলেছিলাম এই গোটা চ্যাপ্টারের বিষয়বস্তুই হচ্ছে এই দু ধরনের কেমিক্যাল রিয়াকশনকে নিয়ে। ফার্স্ট পার্টে আমরা প্রথম ভিডিওতে পড়েছি যে যে কোনো স্পন্টেনিয়াস রিয়াকশনকে স্পন্টেনিয়াস ভাবে ঘটানোর জন্য যে বিশেষ অ্যারেঞ্জমেন্ট, যে বিশেষ ব্যবস্থাপনা, সেটাই ছিল আমার কাছে কি ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষে আমরা পড়েছি কি না, যে কোনো স্পন্টেনিয়াস রিয়াকশনকে কিভাবে আমরা কোন অ্যারেঞ্জমেন্টে ঘটাতে পারি। কিন্তু এই পার্টে ইলেকট্রোলিসিসকে আমরা ঠিক এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাইছি যে নন স্পন্টেনিয়াস রিয়াকশন। অর্থাৎ ইলেকট্রোলিসিস বলতে তাহলে আমি কি বলতে পারি, যে কোনো নন স্পন্টেনিয়াস রিয়াকশন, সেই নন স্পন্টেনিয়াস রিয়াকশনকে ইলেকট্রিসিটির দ্বারা স্পন্টেনিয়াস করে তোলার যে প্রসেস, যে প্রক্রিয়া, সেটাকেই আমরা বলতে পারি ইলেকট্রোলিসিস। অর্থাৎ ইলেকট্রোলিসিসকে আমরা ঠিক এইভাবে ব্যাখ্যা করতে পারি। বোঝা গেল? তো যদি এটা এরকম হয়, আমি একটা সিম্পল এক্সাম্পলের দ্বারা এটাকে তোমাদের পক্ষে বলতে পারি। দেখো, আমি এরকম একটা রিয়াকশনকে নিয়েছি যে H2O প্লাস O2, অর্থাৎ জল সেটা ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন দেয়, সেটা আমরা জানি। উল্টো বিক্রিয়াটাও আমরা জানি যে H2 প্লাস O2 সমান H2O। H2 প্লাস O2 হাইড্রোজেন অক্সিজেন নিয়ে H2 প্লাস O2 সমান H2O বা 2H2 প্লাস O2 সমান 2H2O। এই রিয়াকশনটা আমরা জানি যে এটা স্পন্টেনিয়াস রিয়াকশন, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা এমনিই ঘটে যায়। আমরা হাইড্রোজেন অক্সিজেনকে বিশেষ অ্যারেঞ্জমেন্ট, হাইড্রোজেন অক্সিজেনকে বিশেষ শর্তে নিয়ে গিয়ে যদি বিক্রিয়া ঘটাই তাহলে এখান থেকে জল তৈরি হয়। এইটা যদি স্পন্টেনিয়াস হয় তাহলে উল্টো রিয়াকশনটা আবার নন স্পন্টেনিয়াস। এই রিয়াকশনটা ঘটা সম্ভব নয়, সেটাই আমার কাছে স্বাভাবিক। যে কোনো রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশনে ফরওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনিয়াস হলে ব্যাকওয়ার্ড ইজ নন স্পন্টেনিয়াস। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে এরকম একটা নন স্পন্টেনিয়াস রিয়াকশনকে লিখেছি। এইবার আমরা ইলেকট্রোকেমিস্ট্রি নিরিখে রিয়াকশনটা যে স্পন্টেনিয়াস নয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা এই যতটা পড়েছি আপাতত এই ক্লাসের আগে পর্যন্ত, এই রিয়াকশনের দিকে যদি আমি তাকাই তাহলে জিনিসটা আমার কাছে খুব ক্লিয়ার হবে। দেখো, জল যদি ভেঙে গিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করে,
তাহলে এখানে এই স্পেসিফিক বিক্রিয়াতে তুমি দেখো অক্সিজেনের অবস্থাটা কি, অক্সিজেন ছিল -2 অক্সিডেশন স্টেটে, সেখান থেকে এসেছে 0 অক্সিডেশন স্টেট, অর্থাৎ অক্সিজেন এখানে ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিডাইজড হয়েছে। অ্যাট দ্য সেম টাইম হাইড্রোজেনের অবস্থাটা কি দেখো, হাইড্রোজেন ছিল +1 অক্সিডেশন স্টেটে, ও এসেছে 0, অর্থাৎ সে ইলেকট্রন নিয়ে রিডিউসড হয়েছে। তার মানে এই বিক্রিয়াতে এই H2O কে ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করতে গেলে আমাকে কি করতে হচ্ছে না, অক্সিজেনকে অক্সিডাইজড হতে হচ্ছে, হাইড্রোজেনকে রিডিউসড হতে হচ্ছে। ঠিক, তাহলে যদি এটা হওয়া সম্ভব তাহলে বিক্রিয়া নিশ্চয়ই ঘটে যাওয়া সম্ভব, বিক্রিয়া তখন স্পন্টেনিয়াস হয়ে যাবে। কিন্তু আমরা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে স্পন্টেনিয়াসকে ব্যাখ্যা করেছিলাম যে কোন রিঅ্যাকশনের ডেলজির মান নেগেটিভ হলে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, ডেলজির মান পজিটিভ হলে নন স্পন্টেনিয়াস। সেই অ্যাঙ্গেল থেকে স্পন্টেনিটিকে আমরা দেখেছিলাম থার্মোডাইনামিক্সে। কিন্তু আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারে এই রিঅ্যাকশনকে যদি আমি স্পন্টেনিটির ক্রাইটেরিয়াটাকে ব্যাখ্যা করতে চাই ইলেকট্রোকেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে দেখো এই রিঅ্যাকশনে অক্সিজেন অক্সিডাইজড হচ্ছে, তাহলে অক্সিজেনের যে রিডাকশন পোটেনশিয়াল O2 যে ছিল 0 অক্সিডেশন স্টেটে, এখানে এসেছে কি -2 অক্সিডেশন স্টেটে। এর রিডাকশন পোটেনশিয়াল এবং এর রিডাকশন পোটেনশিয়ালের মানগুলো যদি আমি দেখি, দেখো তাহলে কি হয়েছে, এখানে হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে H2 হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করছে, এখানেও আমি অক্সিজেন ইলেকট্রন নিয়ে ও -2 তে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ দুটো হাফ সেল রিঅ্যাকশনের ক্ষেত্রে, দুটো ইলেকট্রন রিঅ্যাকশনের ক্ষেত্রে তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা কি বলছে দেখো, এর রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু বেশি দেন এটা, দ্যাট মিন্স এর রিডিউসড হওয়ার প্রবণতাটা বেশি কার তুলনায়, হাইড্রোজেনের তুলনায়। তাহলে যেটা আমার এই রিঅ্যাকশনের সাথে বৈপরীত্য দেখা যাচ্ছে, আমি বলতে চাই যে এই রিঅ্যাকশনটাকে তাহলে যদি আমাকে স্বতঃস্ফূর্তভাবে ঘটাতে হয় তাহলে কি করতে হবে দেখো, তাহলে অক্সিজেন ইলেকট্রন, এখানে দেখো অক্সিজেন থেকে ইলেকট্রন হাইড্রোজেনের দিকে যেতে হবে, ইলেকট্রন অক্সিজেন থেকে যেতে হবে কোন দিকে না, হাইড্রোজেনের দিকে। কারণ অক্সিজেন এখানে ইলেকট্রন ছেড়ে অক্সিডাইজড হচ্ছে, হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে রিডিউসড হচ্ছে। এই রিঅ্যাকশনটাকে যদি আমাকে স্পন্টেনিয়াস হতে হয় তাহলে ইলেকট্রন অক্সিজেন থেকে হাইড্রোজেনের দিকে যেতে হবে। কিন্তু ইলেকট্রন পোটেনশিয়াল ভ্যালু বলছে ইলেকট্রন নেওয়ার প্রবণতা অক্সিজেনের বেশি হাইড্রোজেনের তুলনায়। তাহলে অক্সিজেনের নিজের ইলেকট্রন নেওয়ার প্রবণতা যদি হাইড্রোজেনের থেকে বেশি হয়, অক্সিজেন কখনোই এখান থেকে এখানে ইলেকট্রন ছড়াতে পারবে না, সম্ভব নয়। তাহলে এই রিঅ্যাকশনটা বাস্তবে ঘটা সম্ভব নয়। কারণ কি, এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু আমাকে ঠিক সেটা ইন্ডিকেট করছে, দিস ইজ নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। তাহলে কি এই রিঅ্যাকশনটা ঘটা সম্ভবই নয়? ঠিক এই পয়েন্ট থেকে আমাকে ইলেকট্রোলিসিসকে দেখতে হবে। হ্যাঁ, নর্মালি এটা ঘটা সম্ভব নয়, কিন্তু যদি আমি বিশেষ ক্ষেত্রে এটাকে দেখতে চাই তখন এই রিঅ্যাকশনটা ঘটে যেতে পারে। কিভাবে না, নর্মাল অবস্থায় অক্সিজেন হাইড্রোজেনকে ইলেকট্রন কোনোভাবেই দিতে পারে না। এই ইলেকট্রন দেওয়া সম্ভব যদি আমরা এখানে একটা ব্যাটারিকে কানেক্ট করে দিতে পারি। এখানে এই অক্সিজেন আর হাইড্রোজেনকে এরকম একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম। এই ব্যাটারি কি করতে পারে, এইখান থেকে ফোর্সফুল ইলেকট্রন দেওয়ার প্রবণতা নেই, ইলেকট্রন নেওয়ার প্রবণতা রয়েছে। ব্যাটারি কি করতে পারে, ফোর্সফুল ইলেকট্রনটাকে এর জায়গা থেকে বার করে নিয়ে এইদিকে পৌঁছে দিতে পারে। তাহলে এই যে ঘটনাটা স্বতঃস্ফূর্ত নয়, সেই ঘটনাটাকে আমরা ব্যাটারি বা ইলেকট্রিসিটি পাস করিয়ে এর ভিতর দিয়ে ওই ইলেকট্রনটাকে ফোর্সফুলি ওই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এই রকম নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন গুলোকে ইলেকট্রিসিটি বা ব্যাটারির দ্বারা ইলেকট্রিসিটি পাস করিয়ে স্পন্টেনিয়াস করে তোলার যে প্রসেস, সেই পদ্ধতিটাকে আমরা ইলেকট্রোলিসিস হিসেবে দেখব। ঠিক, তার মানে দুটোই নিজের জায়গা থেকে সঠিক। আমরা ইলেকট্রোলিসিসের ফার্স্ট সংজ্ঞা যেটা পড়েছিলাম সেটাও যেমন সঠিক, ঠিক এটাও একই জায়গা থেকে সঠিক। ঠিক আছে,
তো এই গেল আমার ইলেকট্রোলিসিসের কনসেপ্ট। তাহলে এটা কি করে করা সম্ভব? তাহলে এখানেও একই রকম ভাবে আমরা যেরকম ফার্স্ট ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে দেখেছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট, বিশেষ ব্যবস্থাপনা যেখানে স্পন্টেনিয়াসলি রিঅ্যাকশনটা ঘটে যায়। রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসলি ঘটে, কিন্তু ওই ঘটাতে সাহায্য করে ব্যবস্থাপনা। তাহলে এখানেও কিন্তু আমাকে একটা বিশেষ অ্যারেঞ্জমেন্টের সাহায্য নিয়ে এই ধরনের নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনকে স্পন্টেনিয়াস করে তুলতে হবে। কিভাবে সেটা করা সম্ভব? না, এই বিক্রিয়াটাকে যদি আমি দেখতে চাই, দেখো যে বিশেষ অ্যারেঞ্জমেন্টের দ্বারা এই বিক্রিয়াটাকে স্পন্টেনিয়াস করে তোলা হয়, সেই বিশেষ অ্যারেঞ্জমেন্টকে এখানে আমরা বলবো ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক সেল? ইলেকট্রোলাইটিক সেল আমার হচ্ছে সেই রকম একটা ব্যবস্থা বা সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে যে কোনো নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনকে আমরা কি করতে পারি না, আমরা স্পন্টেনিয়াস করে তুলতে পারি ইলেকট্রিসিটি পাস করিয়ে। তো এইটাকে আমরা কি করতে পারি? একই রকম ভাবে ইলেকট্রোলাইটিক সেলে কি করতে হবে? আমরা যদি জলেরই তড়িৎ বিশ্লেষণ করতে চাই, তাহলে প্রথমে আমরা এরকম একটা জল নিলাম। এই জলের ভিতরে দুটো ইনার্ট ইলেকট্রোড, এখানে ইলেকট্রোডের ব্যাপারটা রয়েছে, আমরা যেটা আগেও পড়েছি যে ইলেকট্রোড হতে পারে কোনো ইনার্ট, হতে পারে কোনো সক্রিয় মেটাল ইলেকট্রোডের কাজ করতে পারে। তাহলে আমি ধরে নিলাম এরকম একটা ইনার্ট ইলেকট্রোড, মানে যে বিক্রিয়াতে কোনো রকম পার্টিসিপেট করবে না। এইরকম দুটো ইনার্ট ইলেকট্রোডকে এরকম জলের মধ্যে রাখলে কি ঘটবে? কিছুই ঘটবে না। জল ভেঙে গিয়ে অটোমেটিক হাইড্রোজেন অক্সিজেন দেবে? কখনো দিতে পারবে না। তো এই ইলেকট্রোড দুটোকে যদি আমরা কি করতে পারি, যদি আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করতে পারি, ব্যাটারির দুটো প্রান্তের সাথে যদি এই প্রান্তে পজিটিভ আর নেগেটিভ প্রান্তের সাথে দুটো ইলেকট্রোডকে কানেক্ট করতে পারি, তাহলে ব্যাটারির চার্জ অনুযায়ী এই ইলেকট্রোডের চার্জ হবে কি? পজিটিভ। এই ইলেকট্রোডের চার্জ হবে নেগেটিভ। তাহলে এখানেও কি করতে পারছি আমরা? তাহলে দেখো এইখানকার কনসেপ্টটা ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে একটু ডিফারেন্স, সামান্য ডিফারেন্স। কি? যখন ইলেকট্রোড দুটোকে আমি ব্যাটারি দিয়ে কানেক্ট করলাম, ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্তের সাথে, তাহলে এই রকম ইলেকট্রোডের ভিতরে এরকম পজিটিভ এবং নেগেটিভ চার্জ কি করে গেল? জেনারেট করলো। এইবার যখনই এদের ভিতর পজিটিভ নেগেটিভ চার্জ জেনারেট করলো, তখনই এই যে সলিউশন, যেটা আমি এখানে H2O কে দিয়ে বলছি, বা এনি ইলেকট্রোলাইটিক সলিউশন, সেই ইলেকট্রোলাইটিক সলিউশন দ্রবণে কি হয়ে যাবে? দ্রবণের অপোজিট আয়নে ভেঙে যাবে। ওই আয়নগুলো এই ইলেকট্রোডের পজিটিভ চার্জের কারণে আয়নগুলোর দিকে ছুটে আসতে শুরু করবে। দেখো জলকে আমরা জানি জলের মধ্যে দুটো আয়ন রয়েছে, H+ আয়ন, OH- আয়ন রয়েছে। তাহলে এই পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নগুলো কোন দিকে যাবে? নেগেটিভ ইলেকট্রোডের দিকে ছুটে যাবে। অ্যাট দ্য সেম টাইম নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নগুলো ছুটে আসবে এই পজিটিভ ইলেকট্রোডের দিকে। অর্থাৎ এই ইলেকট্রোডে আমি আর্টিফিশিয়ালি ইলেকট্রনের ঘাটতি তৈরি করেছি। এই এই ইলেকট্রিসিটির দ্বারা বা ব্যাটারিকে কানেক্ট করে। তো এই ঘাটতিটা পূরণ করার জন্য সলিউশনে থাকা নেগেটিভ আয়নগুলো, এই নেগেটিভ আয়নগুলো এই তড়িৎদ্বারের দিকে ছুটে আসবে। এসে কি করবে? ও ইলেকট্রনটাকে এই তড়িৎদ্বারে ছেড়ে দেবে, মুক্ত করবে, দিয়ে নিজে OH হয়ে যাবে। তারপরে যা ঘটবে একই রকম ভাবে এই H+টা কি করবে? এই ইলেকট্রনের কাছে ছুটে গিয়ে এখান থেকে ইলেকট্রনটাকে নিয়ে নেবে, দিয়ে H এ রূপান্তরিত হবে। সেই H গুলো পরবর্তীকালে যুক্ত হয়ে এখান থেকে হাইড্রোজেন গ্যাসকে আমরা নির্গত হতে দেখবো ইলেকট্রনের গা দিয়ে, এবং এই ইলেকট্রনের গা দিয়ে অক্সিজেন গ্যাস নির্গত হতে শুরু করবে এই স্পেসিফিক বিক্রিয়ার দ্বারা। তাহলে দেখো এইটা ঘটছে কিভাবে? নর্মাল অবস্থায় দুটো ইলেকট্রোডের মধ্যে এই রকম কোনো বিক্রিয়া ঘটবে না যতক্ষণ না আমি ইলেকট্রিসিটিকে পাস করছি। তাহলে ইলেকট্রিসিটি পাস করে যে বিশেষ অ্যারেঞ্জমেন্ট, এটাকে আমরা বলছি ইলেকট্রোলাইটিক সেল। এই ইলেকট্রোলাইটিক সেলও জাস্ট লাইক ইলেকট্রোকেমিক্যাল সেলের মতোই দুটো ইলেকট্রোড দিয়ে তৈরি, এবং এই দুটো ইলেকট্রোড আমরা একই রকম ভাবে বলতে পারি কি, এই ইলেকট্রোডটা আমার কাছে অ্যানোড
যেটা আমরা দেখেছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সেলের বাঁ দিকে থাকা ইলেকট্রোডটা হচ্ছে অ্যানোড, এটা কি, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এই কি করবে, তখন কি করবে, এই ইলেকট্রোলাইটিক সেলের নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন আয়নগুলো যখন ইলেকট্রোডে গিয়ে ইলেকট্রনগুলোকে মুক্ত করবে, সেই ইলেকট্রনগুলোকে এই ফোর্সফুলি এই দিক থেকে এই ইলেকট্রোডের দিকে পাস করানো হয়। তাহলে ইলেকট্রনটাকে টেনে নিয়ে ও এই দিকে এই ইলেকট্রোডের দিকে পাস করাবে। তাহলে ইলেকট্রনের ফ্লো আমরা দেখতে পাবো কোথায়, এদিক থেকে এদিকে, দ্যাট ইজ অ্যানোড টু ক্যাথোড। অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রিসিটি ফ্লো তাহলে ক্যাথোড টু অ্যানোডের দিকে আমরা প্রত্যক্ষ করব। তো এই হলো আমার ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণের কনসেপ্ট। এইবার যখনই আমি তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি, তাহলে আমি দেখলাম কি তড়িৎ বিশ্লেষণ যে কোনো বিক্রিয়ার, নন স্পন্টেনিয়াস বিক্রিয়ার ক্ষেত্রে এমনি এমনি ঘটা সম্ভব নয়। তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাকে এই কারেন্ট আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কি অ্যামাউন্টের কারেন্ট আমরা এখানে পাস করাচ্ছি সেটার উপর অবশ্যই ডিপেন্ডেন্ট। কারণ আমি তোমাকে বললাম এই রিঅ্যাকশনটা কখনোই সংগঠিত হবে না যদি আমি এদেরকে ব্যাটারি দিয়ে কানেক্ট না করি। এবার যখনই ব্যাটারি দিয়ে কানেক্ট করছি, বিভিন্ন ব্যাটারি তো বিভিন্ন অ্যামাউন্টের ইলেকট্রিসিটি পাস করাতে পারে। তাহলে ওই কি অ্যামাউন্ট ইলেকট্রিসিটি আমরা পাস করছি তার উপর কিন্তু এই ঘটে যাওয়া যে পুরো প্রসেসটা টোটালি ডিপেন্ডেন্ট, স্বাভাবিক। তাহলে এই ইলেকট্রোলিসিস সম্বন্ধে বিস্তারিত জানার আগে আমাকে যেটা যেতে হবে, মানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ কারেন্ট। কারেন্ট বলতে আমরা কি বুঝি, কারেন্টকে আমরা পরিমাপ করি কি দ্বারা, কারেন্টের বা ইলেকট্রিসিটি পরিমাপের ইউনিটগুলো ঠিক কি, সেই জিনিস সম্বন্ধে আমার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। দেখো, তো আমরা যদি এই ইলেকট্রোলিসিস পার্টের নেক্সট এই অংশটাতে যেতে চাই, তার মানে এই যে ব্যাটারি দিয়ে ইলেকট্রিসিটিটাকে আমি পাস করাচ্ছি, যে কোনো ওয়্যারের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি বলতে কি বোঝায়, ইলেকট্রিসিটি পাস বলতে বোঝায় যে ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রনের ফ্লো ছাড়া কিছুই নয়, বা চার্জ ফ্লো ছাড়া কিছুই নয়। তাহলে ইলেকট্রিসিটি মিন্স কি, যে কোনো একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে বা যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো, দিস দ্য ইলেকট্রিসিটি ফ্লো। এটা আমরা অনেকবার বলেছি। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাটারি দিয়ে আমি এই ইলেকট্রিসিটিটা করতে চাইছি, সেই ব্যাটারি কি অ্যামাউন্টের ইলেকট্রিসিটি এখানে পাস করাতে পারে, সেটা আমি কি করে বুঝবো না। ইলেকট্রিসিটি মিন্স যদি ফ্লো অফ ইলেকট্রন হয়, তাহলে এই ইলেকট্রিসিটিকে পরিমাপ করার দুটো মেথড আছে। আমরা কি করে পরিমাপ করতে পারি না, প্রথমতই দেখো, ফার্স্ট যে ইউনিটের দ্বারা আমরা পরিমাপ করতে পারি, দিস কল্ড প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মিন্স যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে, পরিবাহীর যে কোনো বিন্দুর ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন পাস করছে, প্রবাহিত হচ্ছে, সেই সংখ্যাটাকে দিয়ে আমি এই ইলেকট্রিসিটিটাকে কাউন্ট করতে পারি, এর প্রবাহটাকে কাউন্ট করতে পারি। দিস ইজ কল্ড প্রবাহ মাত্রা, যার একক আমরা জানি অ্যাম্পিয়ার। যেখানে দেখো, তাহলে তো প্রবাহ মাত্রা বলতে বোঝানো হচ্ছে কি না, যে কোনো পরিবাহীর যে কোনো বিন্দুর ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রনের ফ্লো। সেই ইলেকট্রনটা কত না, প্রতি সেকেন্ডে 6.24 × 10⁻18। এই এত সংখ্যক ইলেকট্রন যদি ফ্লো হয়, তাহলে আমরা বলতে পারি ওই পরিবাহী প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। দ্যাট মিন্স 1 অ্যাম্পিয়ার মিন্স কনসেপ্ট ওয়াইজ এটাই, যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যদি যে কোনো বিন্দুর মধ্যে যদি প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইলেকট্রন পাস করে, তাহলে এই প্রবাহিত হওয়া যে ইলেকট্রিসিটি তার প্রবাহ মাত্রাটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে ইলেকট্রিসিটিকে পরিমাপ করার ক্ষেত্রে প্রবাহ মাত্রা দ্বারা আমরা যেমন পরিমাপ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, কারেন্টের পরিমাণ কত, সেটা দিয়েও কিন্তু আমরা ইলেকট্রিসিটিকে পরিমাপ করতে পারি। তাহলে প্রবাহ মাত্রার পাশাপাশি হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, কারেন্টের পরিমাণ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যেটা কি
ধরো এবার এই রকমই কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে কি হচ্ছে না, এরকমই একটা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো ঘটে যাচ্ছে। এই ইলেকট্রনের ফ্লো হওয়ার পর আমি এখানে একটা পাত্র দিয়ে দিয়েছি, যেরকম একটা ইলেকট্রন ফ্লো হচ্ছে। ফ্লোটাকে আমরা মেজার করতে পারলাম অ্যাম্পিয়ারের দ্বারা, অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বিন্দুর ভিতর দিয়ে 6.24 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন যদি কোনো পরিবাহী পাস করে, তাহলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাটাকে আমরা বলতে পারি 1 অ্যাম্পিয়ার। এইবার এই যে ইলেকট্রনগুলো এখান থেকে এসে পাস করছে, এদেরকে যদি আমি জাস্ট লাইক ফ্লো অফ ইলেকট্রন ফ্লো ইজ জাস্ট লাইক এ ফ্লো অফ ওয়াটার ফ্লোর মতো যদি ভাবি, যে এইরকম একটা পাইপের ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে জাস্ট লাইক অ্যান ওয়াটারের মতো, এসে এরকম একটা পাত্রে জমা হচ্ছে, তাহলে মোট প্রবাহিত হওয়া কারেন্ট কতটা? তাহলে আমি যদি বলি যে কোনো একটা পাইপের ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে, পাইপের কোনো বিন্দুর ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে এত সিসি বা এত লিটার জল প্রবাহিত হচ্ছে, তাহলে সেটা 10 সেকেন্ড যদি প্রবাহিত হয়, তাহলে পাত্রে জমে থাকা জলের পরিমাণ কতটা সেটা যেমন আমরা হিসেব করতে পারি, ঠিক অ্যামাউন্ট অফ কারেন্ট যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, সেই কিউটা কি, কিউটাও হচ্ছে জাস্ট কনসেপ্ট ওয়াইজ ঠিক সেরকম। যদি পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো হয়, সেই ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট সময়ে ফ্লো হয়, তাহলে সেটা এসে এখানে জমা হলে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ইন্ডিকেট করে। তো সেই অ্যামাউন্ট অফ কারেন্ট যদি প্রবাহ মাত্রাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, প্রবাহ মাত্রাকে যদি আমরা আই দিয়ে প্রকাশ করি আর সময়কে যদি আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে কিউ সমান আমি কি করতে পারি, ধরো কোন একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহ মাত্রাটা হচ্ছে পরিবাহীর প্রবাহ মাত্রা আই, মানে কোনো বিন্দুর ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে। এবার সেটা যত সেকেন্ডে ফ্লো হচ্ছে টোটালটা যদি গুণ করি, তাহলে অ্যামাউন্ট অফ কারেন্টের পরিমাণ আমরা পেয়ে যাবো। তাহলে কিউ সমান আই ইন্টু টি, তাহলে এখান থেকে দেখো কারেন্ট সম্বন্ধে আমাদের একটা বিস্তারিত ধারণা পাওয়া গেল, যে কি না তড়িৎ বিশ্লেষণ আমাকে ঘটাতে গেলে অবশ্যই সেই ঘটানোর জন্য যে মুখ্য রেসপন্সিবল, মানে মেন যে রেসপন্সিবল ফ্যাক্টর, সেটা হচ্ছে কারেন্ট। কতটা কারেন্ট আমি ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে পাস করছি, তার উপর কিন্তু এই তড়িৎ বিশ্লেষণটা ডিপেন্ড করবে। অর্থাৎ কতটা পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ বিশ্লেষণের ফলে কি কি পরিমাণ পদার্থ তৈরি করছে সেটার উপর ডিপেন্ডেন্ট। তো চলো এবার আমরা এই তড়িৎ বিশ্লেষণের এই কারেন্টের জায়গা থেকে সরে এসে আমরা সরাসরি তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত, আচ্ছা দেখো এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা তড়িৎ বিশ্লেষণের একটা উদাহরণ, এবং সেখানে আমাদের নেক্সট যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, আমাদের যে ইন্টারেস্টের জায়গাটা দাঁড়ালো, যে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে গেলে ইলেকট্রিসিটি পাস করাতে হবে, এবং কতটা অ্যামাউন্টের ইলেকট্রিসিটি পাস করাচ্ছি তার উপর কিন্তু তড়িৎ বিশ্লেষণটা টোটালি ডিপেন্ডেন্ট। তো এই জায়গা থেকে আমরা একটা এক্সাম্পলের দ্বারা পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করব। ধরো আমি এরকম একটা গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণকে নিচ্ছি, গলিত সোডিয়াম ক্লোরাইড NaCl দ্রবণ নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করতে চাইছি। এরকম একটা ইলেকট্রোলাইটিক সেল, সেই ইলেকট্রোলাইটিক সেলে এখানে একটা গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আমি নিয়েছি, এরকম দুটো ইলেকট্রোড দিয়ে এবং এই ইলেকট্রোড দুটোকে আমরা একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করেছি। এইটাকে আমরা পজিটিভ ইলেকট্রোড, এটাকে নেগেটিভ ইলেকট্রোড বলছি। দ্যাট ইজ অ্যানোড অ্যান্ড ক্যাথোড। তো এর ভিতর দিয়ে যদি ইলেকট্রিসিটিটাকে আমরা পাস করাই, তাহলে কি ঘটনা ঘটবে, এই ইলেকট্রোলাইটিক যে NaClটা গলিত NaCl ছিল, তার ভিতরে রয়েছে কি Na+ আর Cl-। এই আয়নগুলো তাদের চাহিদা মতো ইলেকট্রোডের দিকে ছুটে যাবে। যখনই আমি ইলেকট্রোডে এই ইলেকট্রিসিটি পাস করাচ্ছি, তখনই দেখো এই নেগেটিভ চার্জগুলো পজিটিভ ইলেকট্রোডের দিকে আর পজিটিভ চার্জগুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে গিয়ে ছুটে যাবে। কি রিয়াকশন করবে,
তাহলে এখানে আমাকে এইটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো, এদের এই ইলেকট্রোডের দিকে যাওয়ার যে প্রবণতা সেটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আমি কি পরিমাণ ইলেকট্রিসিটি পাস করাচ্ছি। আমি যদি খুব কম পরিমাণ ইলেকট্রিসিটি পাস করি তাহলে কম পরিমাণ Na প্লাস এদিকে যাবে, কম পরিমাণ Cl মাইনাস এদিকে যাবে। কিন্তু যদি কারেন্টের পরিমাণটাকে আমি বাড়িয়ে দিই তখন বেশি বেশি পরিমাণ Na প্লাস বেশি পরিমাণ Cl মাইনাস এই ইলেকট্রোডের দিকে ছুটে যাবে, এটা স্বাভাবিক। তো আমরা ঠিক এই সম্পর্কটাকেই দেখতে চাইছি যে অ্যামাউন্ট অফ কারেন্টের পরিমাণের সাথে এই যে আয়নের ছুটে যাওয়াটা এটা ঠিক কি রকম ভাবে ডিপেন্ডেন্ট। এই জায়গা থেকেই বিজ্ঞানী ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত দুটো সূত্র দিয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ দুটো সূত্র, যেটাকে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলিসিস বলা হয়। তো তার বিষয়বস্তু কিন্তু জাস্ট এটাই। এবার আমরা ঠিক ওখানে যাব, ফ্যারাডের ল এর ভিতরেই ঢুকবো। তার আগে আমরা এই ধরনের ইলেকট্রোলাইটের ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোড রিঅ্যাকশনটা তাহলে কি, তাহলে অ্যানোডে ঘটবে কি? অ্যানোডের ক্ষেত্রে দেখো, অ্যানোডে কি করছে না, Cl মাইনাস যাচ্ছে গিয়ে একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে ক্লোরিন হচ্ছে মাইনাস ইলেকট্রন, বা Cl মাইনাস একটা ইলেকট্রনকে মাইনাস একটা ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে Cl প্লাস। তো ঠিক একই সাথে দুটো Cl মাইনাস Cl প্লাস Cl জুড়ে গিয়ে ক্লোরিন গ্যাস হয়ে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। যদি আমি একই রকম ভাবে অ্যানোডের এই তোমার এই বিক্রিয়াটাকে ক্যাথোডের বিক্রিয়াটা দেখি, তাহলে ক্যাথোডে কি ঘটছে দেখো, ক্যাথোডের ক্ষেত্রে Na প্লাস যাচ্ছে, এ একটা ইলেকট্রনকে গ্রহণ করছে, Na প্লাস ছুটে যাচ্ছে নেগেটিভ ইলেকট্রনের দিকে, এখানে ইলেকট্রন এক্সেস রয়েছে, ওই ইলেকট্রনটাকে নিচ্ছে, নিয়ে ধাতব সোডিয়ামে রূপান্তরিত হচ্ছে Na। এবার এই সোডিয়ামটা গিয়ে কি করছে না, এই ইলেকট্রোডের গায়ে আস্তে আস্তে ডিপোজিশন ঘটাচ্ছে। ঠিক উল্টো দিক থেকে এই ইলেকট্রোডের গা বরাবর এরকম ক্লোরিন গ্যাস নির্গত হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইরকম একটা ঘটনা ঘটছে। টোটাল এই ইলেকট্রোলিসিস ঘটে যাচ্ছে NaCl এর, দিয়ে আফটার রিঅ্যাকশনের ফলে NaCl থেকে Na আর ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে আমরা ঠিক যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই যে Na তৈরি হচ্ছে বা Na ডিপোজিশন ঘটাচ্ছে, ঠিক কতটা পরিমাণ Na এখানে ডিপোজিশন ঘটাবে বা এই ইলেকট্রোড থেকে কতটা পরিমাণ ক্লোরিন গ্যাস নির্গত হবে, সেটা টোটালি কিসের উপর ডিপেন্ডেন্ট? যদি আমি যতটুকু বলেছি যদি খুব সিনসিয়ারলি দেখি তাহলে অবশ্যই এই কারেন্টের উপর ডিপেন্ডেন্ট। কতটা পরিমাণ কারেন্ট আমি এর মধ্যে দিয়ে পাস করছি, তার ফলে আয়নগুলো ছুটে যাচ্ছে, তার ফলে এরা ডিপোজিশন ঘটাচ্ছে বা গ্যাস নির্গত করছে। সরাসরি কার সাথে? সরাসরি অ্যামাউন্ট অফ কারেন্টের সাথে ডিপেন্ডেন্ট, অর্থাৎ কত সময় বরাবর কত অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাস করেছি তার সাথে সরাসরি কি, অবশ্যই প্রপোর্শনাল। যত বেশি পরিমাণ কারেন্টকে আমরা পাস করাবো তত বেশি বেশি আয়ন ছুটে যাবে, তত বেশি বেশি ডিপোজিশন ঘটবে এখানে, বা তত বেশি করে ক্লোরিন গ্যাস এই ইলেকট্রোডের গা বরাবর বেরিয়ে যাবে। তাহলে দেখো, এই জায়গা থেকেই বিজ্ঞানী ফ্যারাডে তার ফার্স্ট ল, তার প্রথম সূত্রটা দিয়েছিলেন, যেটাকে বলা হয় ফ্যারাডেস ল। ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের প্রথম সূত্র। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রের বিষয়বস্তু হচ্ছে কতটা পরিমাণ কারেন্ট পাস করলে কতটা পরিমাণ এই যে পদার্থগুলো ডিপোজিশন ঘটাচ্ছে তার পরিমাণের সাথে সরাসরি সম্পর্কিত। এবং এই ফার্স্ট ল এর বিষয়বস্তু হচ্ছে যে ঠিক এটাই, যে যখন আমি কোনো ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণকে ঘটাচ্ছি, সেই তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো ইলেকট্রোডের গায়ে সঞ্চিত হওয়া ডিপোজিশন ঘটানো যে পদার্থটা, সেটা যে কোনো মেটাল হতে পারে, এখানে যেমন সোডিয়াম ডিপোজিশন ঘটাচ্ছে, তার যে পরিমাণটা, সেই পরিমাণটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, দ্যাট ইজ ডব্লু গ্রাম কোন পদার্থ ইলেকট্রোডে ডিপোজিশন ঘটাচ্ছে,
এই ডব্লিউটা কার সাথে সম্পর্কিত? ওই অ্যামাউন্ট অফ কারেন্টের সাথে সম্পর্কিত। এবং এটা কিভাবে সম্পর্কিত? এটা সরাসরি সমানুপাতিক। অর্থাৎ ফ্যারাডের ফার্স্ট ল বলছে দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট কিউ is directly proportional to W is directly proportional to Q। অর্থাৎ আমি যত বেশি পরিমাণ তড়িৎ চালনা করতে পারবো, এই তড়িৎ দ্বারে সঞ্চিত হওয়া পদার্থের পরিমাণ কিন্তু তত বাড়বে। দিস ইজ দ্য ফার্স্ট ল ফ্যারাডে। তো ফ্যারাডের ফার্স্ট ল। তাহলে ডব্লিউ, ডব্লিউটা কি ইন্ডিকেট করছে? ডব্লিউ ইন্ডিকেট করছে ওই তড়িৎ দ্বারে সঞ্চিত হওয়া পদার্থের গ্রামে প্রকাশিত ওজন। কিউ কি হচ্ছে? অ্যামাউন্ট অফ কারেন্ট। অ্যামাউন্ট অফ কারেন্ট বলতে আমি কি বোঝালাম? যে একটা যদি নির্দিষ্ট অ্যাম্পিয়ার তড়িৎ, আই অ্যাম্পিয়ার তড়িৎকে টি সময় ধরে চালনা করি, তাহলে আই ইন্টু টি হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট। দ্যাট ইজ কিউ সমান আমরা অলরেডি আগেই জানি যে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। কিউ এর সাথে সরাসরি প্রপোর্শনাল। এখানে দেখো এই সমীকরণে আমরা যদি প্রপোর্শনালিটি চিহ্নটাকে তুলতে যাই, তাহলে এখানে ডব্লিউ সমান আমি লিখতে পারি জেড ইন্টু কিউ। এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হলো, যে কনস্ট্যান্টটাকে জেড কে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দ্যাট ইজ জেড ইজ কল্ড এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এবং এই ক্ষেত্রে জেড কে বলা হবে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো এখান থেকে আমি জেড এর একটা কি করতে পারি? জেড এর একটা সংজ্ঞাও দিয়ে দিতে পারি। তাহলে জেড সমান কি লিখতে পারি আমি এখানে? জেড সমান ডব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে জেড সমান আমি লিখতে পারি ডব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা সংজ্ঞা দেওয়া সম্ভব। কি সেই সংজ্ঞা? দেখো এখানে আমরা কি করতে পারি না, জেড সমান ডব্লিউ বাই কিউ। এখানে কিউটা সমান কি? কিউ সমান আমি যদি ওখানে বসাতে পারি কিউ সমান আই ইন্টু টি। দেখো তাহলে ডব্লিউ বাই কিউ সমান কি? আই ইন্টু টি। আই কি? অ্যাম্পিয়ার, টি হচ্ছে টাইম ইন সেকেন্ড। এবার আই সমান যদি আমি 1 করি, আই সমান আমার 1, টি সমান যদি আমি 1 করি, অর্থাৎ আমরা যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড চালনা করি, তাহলে দেখো জেড সমান কি হয়ে যাচ্ছে? জেড সমান তখন ডব্লিউ। তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি আমরা 1 সেকেন্ডের জন্য চালনা করি, তাহলে তড়িৎ দ্বারে সঞ্চিত হওয়া যে পদার্থের গ্রামে প্রকাশিত যে পদার্থ যেটা তড়িৎ দ্বারে সঞ্চিত হচ্ছে, সেটাই হচ্ছে তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো দিস ইজ দ্য ফ্যারাডেস ফার্স্ট ল। এটা গেল আমাদের ফ্যারাডের ফার্স্ট ল। এই সূত্রের উপর বেশ করে আমাদের বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেমকে সলভ করতে হবে। তো দেখা যায় আজ এ পর্যন্তই।